ইউনূস একটা জাতিকে অপমান করছেন। মানে ওনার কোনো আদর্শ অনাদর্শ থাকতেই পারে, উনি হাসিনাকে পছন্দ করছেন না, আওয়ামী লীগকে পছন্দ করছেন না, বা আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক খারাপ, বা তিনি চাইছেন স্বৈরাচারী শাসনকে সরাতে, সব ঠিক আছে। কিন্তু যেটা করছেন তিনি আলটিমেটলি তো তিনি তার জাতিকে অপমান করছেন। শুধু তাই নয়, এই শহীদ স্মৃতি স্মারক যে শহীদ মিনার, সেটা ভাঙচুর শুধু নয়, তার সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীতকে বদলানোর চিন্তাভাবনা পর্যন্ত অন্দরে ঘোরাফেরা করছিল। মানে যে গান, যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত শুনলে মনে হয় আমার বাংলার মাটি, আকাশ, বাতাস, বাংলার সেই বৃষ্টি ভেজা সোঁদা গন্ধ, যে জিনিসটা ওই জাতীয় সঙ্গীত শুনলে আসে, সেটাকেও বদলে দেওয়ার প্রয়াস কেন? তার কারণ সেটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বলে। আর তারপরেও রবীন্দ্রনাথ ঠাকুর না হয় ভারতীয়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তিনি না হয় জন্মসূত্রে এবং তিনি না হয় তার মৃত্যু হয়েছে ভারতে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো সবার। আর শুধু তাই নয়, এই যে তিনি যে ভাষা দিবস নিয়ে জিনিসটা করলেন, কার্যকলাপটা তিনি যে করলেন, এই শহীদরা তো বাংলাদেশের মাটিতে শহীদ হয়েছে। তিনি কার বিরুদ্ধে করছেন এসব? সবচাইতে বড় কথা, রবীন্দ্রনাথ তো বাঙালি। একদম রবীন্দ্রনাথ তো বিশ্বের কবি। একদম রবীন্দ্রনাথ তো একজন বিশ্বের ফিলসফার। আমি তো বঙ্গবন্ধু 10 তারিখে ফিরে এসে, আপনার ভারত হয়ে 72 সালের 10 তারিখে, 10ই জানুয়ারি ফিরে এসে উনি যে কথা বলছিলেন, কবিগুরু তোমার বাণী মিথ্যে, আমার বাঙালি আজ মানুষ, কিন্তু সেই বঙ্গবন্ধুকে যখন গুলিবিদ্ধ দেহে উনি যখন সিঁড়িতে পড়েছিলেন 32 নম্বরে, ঠিক প্রাণটা যাওয়ার আগে উনি তখন সেন্স হয়তো ছিল, সেই সেন্স থাকা অবস্থায় তিনি বাঙালি সম্পর্কে কি ভাবছিলেন। কবিগুরু বঙ্গবন্ধু তো সারা জীবন কবিগুরু কবিগুরু কবি রবীন্দ্রনাথের চর্চাই করতেন। ওনার জেলখানায় রবীন্দ্রনাথের সঙ্গীত, বাসায় আসলে রবীন্দ্রনাথের সঙ্গীত। রবীন্দ্রনাথ তো আমাদের সম্পদ। রবীন্দ্রনাথকে একেবারে একজন ভারতীয় নাগরিক ধরলে সেটা হবে পাকিস্তানি মানসিকতা, সেটা হবে জঙ্গি জিহাদিদের মানসিকতা। তো এই অবস্থায় বাংলাদেশ এখন যেখানে আছে, ইউনূসের যে অ্যাডভাইজার্স, যে ছাত্র, এরা এরা এদের অ্যাক্টিভিটিস, এরা যা শুরু করছে, এরা কি কোথায় হাত দেয় নেই, বাঙালির অস্তিত্বে হাত দিয়েছে। একদম জাতির এরা অস্তিত্ব। কিছুই মানছে না, স্বাধীনতা মানছে না। স্বাধীনতার মূল নেতা, যিনি তার সারা জীবনের পরিশ্রম দিয়ে, সংগ্রাম দিয়ে দেশটাকে স্বাধীন করে একটা দেশ উপহার দিলেন, সেই দেশটাকে তারা চাইছে না, সেই দেশটার অস্তিত্ব তারা চাইছে না। এই যে বক্তব্য এখন আসছে, এই বক্তব্য যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন দিত যে আমি কে তুমি কে রাজাকার, এই বক্তব্য দেওয়ার এর আগে যদি ওরা এইসব কথা বলতো, যে ওরা এই করবে, ওরা ওদের নিজের পরিচয় দিত, এরা তো তস্কর, এরা তো নিজের পরিচয় গোপন করে এরা ঢুকছে। এটা তো এরা এদের উপর ভরসা করে ওরা যদি মানুষের সাথে প্রতারণা করে থাকে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসও বাঙালির সাথে প্রতারণা করেছে। একথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো আমরা সাধারণ মানুষ এখন তারা বুঝতে পেরেছে এটা হবে বাংলা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় যে বাংলাদেশ, যে বাঙালি তার অস্তিত্ব ফিরে পেল, সেই বাংলাদেশ, সেই স্বাধীনতা কোনো অবস্থাতেই যেতে পারে না। আর আমার মায়ের মুখের বুলি কেড়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারণে বিশ্ব জাতিসংঘের ইয়াতে এটা স্বীকৃত, বাংলাদেশের বাংলা ভাষায়। শরীফবাবু, দুটি প্রশ্ন আমার মাথায় এক্ষুনি যে বিষয়টা নিয়ে আসছে। 71-এর মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী যে সমস্ত, 71-এর আগেও যে সমস্ত সংগ্রাম, তারপরে কিন্তু জেনারেশন চেঞ্জ হয়েছে। এখন বর্তমানে যারা যুবক, যারা উঠছে, যারা ভোটার, যারা এই রাজনীতির সঙ্গে আসার চেষ্টা করছে, তাদের ওপর 71-এর প্রভাব কিন্তু অনেকটা কম। মানে সেইভাবে ব্রেন ওয়াশ করে জিনিসটা তৈরি করা হচ্ছে। এই সুযোগটা কি আইএসআই, পাকিস্তান এবং জামাত নিচ্ছে? এটা জামাত, পাকিস্তানের সহযোগিতা তো প্রথম থেকেই আছে। পাকিস্তান তার একটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে,
আর জামাত তাদেরকে, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এই জামাত কিন্তু একটা, এরা কি বলে, এরা কিন্তু আহ, একেবারে কুফা, এরা হচ্ছে আপনার আহ, এরা এরা যেখানে যাবে সেখানেই এরা গন্ডগোল বাধায়। যেমন জামাতের নেতা মওদুদির ফাঁসি হয়েছে পাকিস্তানে, পাকিস্তানে জামাত ব্যান্ড ছিল। এরা এই বাংলাদেশে, এরা বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন তাদের যে ভূমিকা, এরা বাস্তবতা বিবর্জিত সব সময়। এদের রাজনীতিটাই হচ্ছে, ওরা নিজেরাও বোঝে না যে ওরা আসলে কি চায়, কি করতে চায়। ওরা ধ্বংস আর এই জঙ্গি জিহাদি এগুলো ছাড়াই, যে তালেবান, ওই দিন বলছি আমি, মোল্লা ওমরের মতো এরা একটা রাষ্ট্র বানাতে চায়, যে রাষ্ট্র কারোর সাথে যোগাযোগ হবে না, কারোর সাথে এই পৃথিবীতে যোগাযোগ ছাড়া, কমিউনিকেশন ছাড়া, কোঅপারেশন ছাড়া পৃথিবীতে কোনো রাষ্ট্র এখন আর চলে না। তো এই বিষয়টা এদের মাথার ভিতরে এখন নেই। কখন? যখন মানুষ চাঁদে যাচ্ছে না, মঙ্গল গ্রহে পৌঁছে গেছে, মানুষ যখন হাইটেক নিয়ে কাজ করছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে, সেই যুগে এরা যদি সেই মধ্যযুগীয় বর্বরতা, এরা যদি আদিম হিংস্রতা, হিংস্র যদি এরা হয়, তাহলে এদের অবস্থা কোথায় যাবে, ইতিহাস এদেরকে কিভাবে বিবেচনা করবে, সেটা আমরা ইতিহাসের উপরই ছেড়ে দিলাম। তবে বাংলার মানুষ এটাকে ছাড়বে। বাংলার মানুষ, বাঙালির অস্তিত্ব, বাংলার স্বাধীনতা, বাংলার সার্বভৌমত্ব, জাতীয় সঙ্গীত, পতাকা, সব কিছুর ওরা অপমান করছে। মায়ের ভাষার উপরে আক্রমণ করছে। এরা আমার মেয়েদের উপরে, নারী শিক্ষার বিরুদ্ধে এরা এরা নারীদেরকে একটা অবরোধ বাসিনী করে তুলতে চায়। তো এদের বিচার আপনি ফুটবলারদের দেখবেন। সঙ্গে চুক্তিও বাতিল করেছে 21-এ পদক দেওয়ার পরেই, কিছুক্ষণ কয়েক ঘন্টা পরেই ইউনূস সরকারের পক্ষ থেকে খবর, তারা ফুটবলারদের সঙ্গে, মহিলা ফুটবলারদের সঙ্গে নাকি চুক্তিও বাতিল করেছে। চিন্তা করুন, বাংলাদেশের মহিলারা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি আমি বলবো আমাদের মহিলাদের আমি দেখেছি, ওরা মোস্টলি পাহাড়ি এবং একটু পরিশ্রমী সেক্ট থেকে ওরা উঠে আসছে। আপনি দেখবেন ওরা যে বল শট করে, বুলেটের গতিতে যায়, প্রায় সারা পৃথিবী ওরা হয়তো বিশ্ব রেকর্ড তৈরি করবে, ওরা ওয়ার্ল্ড কাপ জিতে আনবে। একদম, ওদের এই মেয়েদের, আমাদের নারীদের শুভকামনা, বিরুদ্ধে তো, সবসময় শুভকামনা অবশ্যই। হ্যাঁ, নারীদের বিরুদ্ধে ওরা গেছে। তো এই মেয়েদের একটা লাথি খাইলে ওরা কোথায় চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। এই মেয়েদের যে ক্ষোভ, চাপা ক্ষোভ, মেয়েরা যখন খেপে যায় তখন দেখবেন যে কোনো কিছু আর সামনে থাকে না, সব ধ্বংস হয়ে যায়। ঠিক। অনুরূপ ভাবে এদের ধ্বংস অনিবার্য।